স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ অংশীজনদের অভিমত নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে মতামত পাঠাতে হবে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর। আগামী 23 জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে। মতামত পর্যালোচনা করে সংশোধিত ও সবার কাছে গ্রহণযোগ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে বলেও জানানো হয় ওই খুদে বার্তায়। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে স্পষ্ট করে জানান তিনি। শনিবার সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024-এর সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে সেমিনারে অংশ নিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে। বলেন, অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই সরকারের। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। আমাদের এটা চিন্তিত করেছে। আমাদের জ্বালানি পরিস্থিতি নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। গ্যাসের সরবরাহ এবং আগামী বড় মৌসুম এবং গরমের মধ্যে আমার জ্বালানি পরিস্থিতি আরো জটিল হবে এইরকম আশঙ্কা করা হচ্ছে। প্রতিদিনই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন ও হাসি খুশি রয়েছেন তিনি। অন্যান্য দিনের মতো লন্ডনের স্থানীয় সময় শুক্রবার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে দ্য লন্ডন ক্লিনিকে যান পুত্র তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। এ সময় তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ লন্ডনে যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর 1:30টায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডিবিসি সংবাদে নিচ্ছি একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের আয়োজন ও সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষ না খেয়ে মরে না ঠিকই, কিন্তু তারা অর্ধাহারে দিন কাটায়। বর্তমানে খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজন আয় দিয়ে সরকার দিচ্ছেন শুধু খেয়ে বেঁচে থাকার জন্য। তাই সরকারের ভ্যাট শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষা ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য ও সার্বিকভাবে হতদরিদ্রের উপরই পড়বে বেশি। 4. বর্তমান উচ্চ মূল্যের জ্বালানি খরচ আরো বাড়বে। 5. পর্যাপ্ত সময় না দিয়ে বিদ্যমান টার্নওভার ট্যাক্স থ্রেশহোল্ড 50 লাখ থেকে 30 লাখ এবং ভ্যাট রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড 3 কোটি থেকে 50 লাখে নির্ধারণ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর কমপ্লায়েন্স প্রেসার বাড়াবে এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি ইনফর্মাল ইকোনমি বৃদ্ধি পাবে, যা দেশের জন্য কোনো অবস্থাতেই মঙ্গলজনক হবে না। ব্যবসায়িক ব্যয় কস্ট অফ বিজনেস এবং শিল্প কারখানাগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, মোট উৎপাদন হ্রাস পাবে, এতে বেকারত্ব আরো বৃদ্ধি পাবে। এমনিতেই দেশে উৎপাদন হ্রাস পাবে, এতে বেকারত্ব আরো বৃদ্ধি পাবে। এমনিতেই দেশে বেকারের সংখ্যা 26,60,000। এটা প্রথম আলো আপনার 25 জানুয়ারিতে প্রকাশ করেছে। যদিও বেকারের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হবে। 7. ক্রেতাদের ক্রয় ক্ষমতা আরো হ্রাস পাবে। 8. নিম্ন আয় জনগোষ্ঠীর জীবন ধারণ আরো দুর্বিষহ হয়ে উঠবে, ব্যবসায় বিনিয়োগ কমবে।
রপ্তানি প্রতিযোগিতার ক্ষমতা হ্রাস পাবে। সর্বোপরি অর্থনীতি ও দেশের জনগণের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। সরকার নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের মতো দেশে শুধু নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একদিকে নীতি সুধার বাড়ানো, অন্যদিকে ভ্যাট বাড়ানো হচ্ছে। বলা বাহুল্য, এতে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহল সহ আর্থিক খাত সংশ্লিষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। অর্থনীতিবিদদের মতে সরকার এই সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতি ঘটছে। যদিও এনবিআর এর সাম্প্রতিক বিবৃতি দাবি করা হয় বর্ধিত করারোপ খাতে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই, তথাপি দেশের প্রকৃত যশা অর্থনীতিবিদেরা এনবিআর এর এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে ওষুধ, এলপিজি, মোবাইল সেবা, রেস্তোরাঁর খাবার, পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রে করারোপ বৃদ্ধি পেলে জনজীবনে ভোগান্তি। চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। রাতে এ হামলা পাল্টা হামলা হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে দর্শনার কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সাধারণ সম্পাদক প্রার্থী হাফিজুর রহমানের সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করে। এ সময় সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সংগঠনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, আহত হয় বেশ কয়েকজন। এ সময় কয়েকটি দোকান ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। মাঘের শুরুতে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে কাবু সাধারণ মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 11.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন হাওর পাড়ের বড় চাষি, দিনমজুর ও চা বাগানের শ্রমিকরা। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে দিনের তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, এতে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবীদের উপস্থিতি সড়ক মহাসড়কে অনেক কম ছিল। অনেকে গায়ে গরম কাপড় জড়িয়ে জীবিকার তাগিদে বাইরে বের হয়েছেন। অন্যদিকে চুয়াডাঙ্গায় গেল এক সপ্তাহ ধরে তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সকালে সূর্যের দেখা মিললেও হিম বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে উপেক্ষা করে জীবিকার তাগিদে সকালেই কাজে বেরিয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিপিএল চলার মধ্যেই আরেক বিপিএল আয়োজনের ঘোষণা দিল বিসিবি, তবে সেটি হবে নারীদের। মাত্র 3 দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের কথা জানালেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তবে বিভিন্ন টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যার স্থায়ী সমাধান এখনো খুঁজছে বোর্ড। উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা আমরা আয়োজন করব। 3টা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে। মেয়েদের বিপিএল আয়োজনের ঘোষণা দিতেই প্রশ্ন উড়ে এলো গণমাধ্যম কর্মীদের কাছ থেকে। চলমান বিপিএল এর মাঝামাঝি এসেও অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো টাকা না পেয়েও মুখ বুজে খেলে চলেছে ক্রিকেটাররা। মেয়েদের ক্ষেত্রেও কি ঘটতে থাকবে একই ঘটনা? আর্থিক বিষয়গুলো বলি বা অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো, সেগুলো আমরা আগে থেকেই ভেবেচিন্তে কাজ করার চেষ্টা করব। মেয়েদের এইটার ব্যাপারে আমরা রিসেন্ট বিপিএল এর যে অভিজ্ঞতা, সেটাকে ডেফিনেটলি আমরা কাজে লাগাবো। একটা বিপিএল আয়োজন করেই কি দায় শেষ? ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজির প্রতিশ্রুত অর্থ পেল কি পেল না, সেই খবর রাখার প্রয়োজনীয়তা কতটুকু অনুভব করেন বিসিবি কর্তারা? এইটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময় আমরা অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারে, এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময়, সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। বাট এগুলি আমাদের জন্য লেসেন্স, এবং এগুলো আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এগুলি কাজে লাগবে। ফেব্রুয়ারির শেষের দিকে মিরপুর স্টেডিয়ামে গড়াবে মেয়েদের বিপিএল। 3 দলে থাকবে যথারীতি 15 জন করে ক্রিকেটার, প্রত্যেক দলে থাকবে 1 জন করে বিদেশি। শাহান পাপন, জিবিসি নিউজ, চট্টগ্রাম।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।